শুভেচ্ছা সবাইকে। বই আলোচনায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রকাশে সকাশে, এসকে স্বপন আনোয়ার। তো প্রকাশে সকাশে শব্দটির অর্থ যদি আমরা প্রথমে চিন্তা করি, প্রকাশে মানে উন্মুক্ত, যেটা সবার সামনে ঘটে, সকাশে মানে নিকটে। ঠিক এই দুটি শব্দ যদি আমি বিপরীত শব্দ বলি, প্রকাশের বিপরীত শব্দ গোপনে, সকাশে বিপরীত শব্দ হবে দূরে। সকাশে যেমন সন্নিকটে কাছে, তার বিপরীত শব্দ হবে দূরে। তাহলে এই দুটি শব্দের বিপরীত শব্দ এবং এই দুটি শব্দ প্রতিশব্দ সবগুলো বিষয়ই মূলত এই বইটির কবিতাগুলো লেখা। গোপনে, প্রকাশ্যে, কাছে, দূরে, বিভিন্ন জায়গায় যত ধরনের স্মৃতি রয়ে গেছে শৈশবকালে, বর্তমান সময়ে কবির জীবনে যে স্মৃতিগুলো আছে সেই সব স্মৃতিময় দিনগুলো নিয়ে এই কবিতা গ্রন্থটি লেখা। এই গ্রন্থটি যেমন শৈশবের ধুলাবালি মাখা জীবনের কথা আছে, একই রকমের বৃদ্ধ বয়সের বর্তমান সময়ের ওনার কথা আছে। আছে স্কুল কলেজের কথা, বিশ্ববিদ্যালয়ের কথা, ইসলামিক কথা, আছে জীবনবোধের কথা, জীবন সংসারের কথা, সব কিছু নিয়ে এই বইটি নব সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই বছর ঢাকা বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে। তো বইটি লিখেছেন এসকে স্বপন আনোয়ার। এসকে স্বপন আনোয়ার সম্পর্কে যদি একটু বলতে চাই, ফ্ল্যাপের অংশে যেটা কবি পরিচিতি আছে ঠিক সেটা যদি আমি হুবহু পড়ে শোনাতে চাই। এসকে স্বপন আনোয়ার, এসকে এম আনোয়ার হক তার আসল নাম, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। 1960 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি তিনি ময়মনসিংহ শহরের নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা এইচ এম শারফুল হক, মাতা রৌশনারা বেগম। কিশোরবেলা থেকে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, ক্রীড়া, ছবি অঙ্কন ইত্যাদি সুকুমার বৃত্তি বিষয়ে তিনি আগ্রহী হয়েছেন। শিশুকাল থেকে ছড়া কবিতা লেখার চর্চা করে এসেছেন তিনি। তার প্রথম একক কাব্যগ্রন্থ নীরবে নিভৃতে এবং যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে স্বপ্ন ছোঁয়া, এবং ইহা তার দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশে সকাশে। তিনি বর্তমানে ময়মনসিংহ জেলা শহরে সপরিবারে বসবাস করছেন। এসকে এম আনোয়ার হক বা এসকে স্বপন আনোয়ার। তো ওনার এই প্রকাশে সকাশে বইটি নব সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এবং যেমনটা বলেছিলাম এখানে সেখানে দূরে কাছে সর্বত্র সর্বময় সময়ের মানে জীবনের সকল ক্ষেত্রের সকল জায়গার সকল কিছুর স্মৃতিচারণ নিয়ে এই বইটি অনেক বড় একটি বই। মোটামুটি এখানে 112 পেজ, মানে কত 8 ফর্মা, 8 6 48 16 6 8 ফর্মা 9 ফর্মা 6 নং 54, মানে আমরা 16 পেজে যদি এক ফর্মা হয় তাহলে কত হচ্ছে, 9 ফর্মা দিলে 9 10 11 2, হ্যাঁ তার চেয়েও বেশি। আচ্ছা যাই হোক, 112 পেজের বই। 7 নম্বর পেজ থেকে লেখা শুরু, 7 নম্বর পেজ থেকে কবিতা লেখা শুরু এবং 112 নম্বর পেজে শেষ হয়েছে। প্রতি পেজে কিছু পেজে দুটি করে কবিতাও রয়েছে, আর মানে অনেকগুলো কবিতা। আমি যদি কিছু কবিতার নাম একটু পড়ে শোনাতে চাই। প্রথম কবিতাটি শুরু হয়েছে মা। আমি যেটা বলেছিলাম যে একেবারে শিশু কিশোর থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে একেবারে বর্তমান ওনার বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সকল সময়ের কবিতা এখানে লিপিবদ্ধ করেছেন। যেমন মা দিয়ে শুরু করেছেন, এখানে মার তার শৈশবকালের স্মৃতিচারণ করেছেন। মা গো তোমার জন্য, মাকে ডেডিকেশন করে কিছু কবিতা লিখেছেন। তৃতীয় কবিতাটি আবার মা, সৃষ্টি রহস্যময় গোপন তথ্য, তারপরে মনোগত নিঃসঙ্গ, আমাদের জীবন কথা, সময় গেলে সাধন হবে না, ঘরবন্দি, জলবায়ু পরিবর্তন। এখানে পৃথিবীর কথা চলে আসছে, আমাদের পরিবেশের কথা আছে, যে কৈশোর স্মৃতি, কথার কথা, মনে পড়ে করোনা কাল, আমাদের যে একটি দুর্বশ সময় গেছে সেই স্মৃতিও এই বইটিতে লিপিত হয়েছে। শুভকামনা, একজন কবিগুরু, তরমুজ, হ্যাঁ তরমুজ নিয়েও কবিতা আছে কবিতা নিয়েও একটি কবিতা, অকাল পক্ষ, ভিক্ষুক, বন্ধু, চিরন্তন আমি, বিদায় বেলায়, অশিবনাম মুশি, অদৃশ্য মানব, ব্যর্থকাম, ভবনদী, অস্বীকার, চেতনার উত্তরাধিকার, অশিক্ষিত বিধান, শাহ মঞ্জুর নামা, মিথ্যার সিংহাসন, জীবনের খেলা, রাজাকার, ভোরের পদ্ম, জীবনায়ু, স্বাধীনতার যুদ্ধ, কবিতা তোমার জন্য। চমৎকার একটি নাম। 30 নম্বর পেজে কবিতা একটু পড়িয়ে আসি, কবিতা তোমার জন্য। দেখি এটাতে আমরা কি পাই। কবিতা তোমার জন্য। জৈনুলের মতো ছবি আঁকবো বলে সেই ছোট কাল থেকে রঙের পেন্সিল হাতে আর্ট পেপারে আর ড্রয়িং খাতায় দিতাম জল রঙের ছাপ। সেই ছোটকালে আমার ছেলেবেলায় রবীন্দ্রনাথ আঁকার সহজ মনে হতো। চুল
দাঁড়িয়ে আর বাঁকানো গ্রীবা যেখানে সেখানে আঁকতাম রবীন্দ্রনাথ। ক্যালেন্ডারের ছবি দেখে দেখে আঁকতাম ছবি, ছড়া কবিতা লিখে হতে চাইতাম কবি। তখন বয়স আমার আর কতই বা, কবিতা একদিন বিখ্যাত বিখ্যাত হয়ে যাব হয়তোবা। আর এখন জীবনানন্দের মতো একটি কবিতা লিখবো বলে বসে রই সমস্ত দিন নদী তীরে, ভরা পূর্ণিমায় জেগে থাকি বট বৃক্ষের নিচে সারা রাত ধরে। আর তোমাকে ভালোবেসে দেই উপমা গাছের কুয়াচ্ছন্ন রাতে, কুয়াচ্ছন্ন রাতের আস্তাচলের আবির রাঙানো বিকেল আর রক্তাবল ললিমা ছড়ানো প্রাতের। একটি কবিতার তরে, শুধু একটি কবিতার তরে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানো সারাটি জীবন ধরে, কবিতা তোমার জন্য। এরপরে কবিতা আছে একদিন তুমি চিনিবে আমায়, জীবনের আরাধনা। এরকম অনেক কবিতা। এই প্রথম পেজের সর্বশেষ যে কবিতাটি সেটা হচ্ছে কবিতার নামই অনুকবিতা। মনে পড়ে শব্দহীন কথা, পাখির কলরব, রূপমুগ্ধ, করুণা, কবি। 50 নম্বর পেজে একটি কবিতা আছে, কবিতার নাম হচ্ছে কবি। আমরা যদি সেই কবিতাটি একটু দেখতে চাই। কবি, কাব্যিক মন হয় যদি গো, দুটোতেই আসে ছন্দ। এ বিষয়ে সুখ সুখ দুঃখের নেই তো কোনো দ্বন্দ্ব, সুখ দুঃখের নেই তো কোনো দ্বন্দ্ব। দুঃখের ছন্দ হয় যে মধুর, বলেছেন বড় কবি। হাই হুতাশনে বেরিয়ে আসে জীবনের আসল ছবি। ছোট ছোট কবিতা এই পেজের, অনুকবিতা দিয়ে আসলে লিখেছেন মূলত। এখানে সবগুলো অনুকবিতা এই পেজে, প্রতি পেজে 3টি 4টি করে কবিতা রয়েছে, এই জন্য এটা অনুকবিতা নাম দিয়ে এখানে বাকি কবিতাগুলো লিপিত করেছে। প্রতিটি কবিতাটি অনুকবিতা, একেবারে সবগুলো পেজে। তো আমরা একটু শেষের দিকে যাই। শেষে সর্বশেষ কবিতাটি হচ্ছে দুর্ভিক্ষ হাহাকার। এর আগে আছে আমাদের বাগিনীরা, গীতাঞ্জলি সুর বাদিমুর অগ্নিবীণার ঝংকারে, হে নারী তোমাকে বলি, বাঙালির পরিচয়, 26শে মার্চ 1971, বাংলা আমার মাতৃভাষা, শুভ জন্মদিন সাম। এরকম অনেকগুলো কবিতা, যেটা বলেছি একেবারে সকল সময়ের কাছের দূরে সবকিছু নিয়ে এই বইটির সর্বশেষ কয়েকটি কথা আছে। কি জানাবো দুঃখ মম হৃদয় বেদনা গোর, কপল বহিয়া পড়ে তপ্ত আখির লোড। আমার বড় চাচা এটিএম এম জহিরুল হক সাহেবের নোটবুকতে প্রাপ্ত তার লিখিত কবিতা ইহা। যাক, এই বইটির প্রচ্ছদ নিয়ে যদি বলি, প্রচ্ছদটি চমৎকার হয়েছে, শক্তপোক্ত এবং একটু অ্যাম্বস করা লেখা, খুব ভালো লাগতেছে আমার কাছে। প্রকাশক প্রচ্ছদ করেছেন কারুধারা, নবসাহিত্য প্রকাশনার প্রকাশক লিখেছেন কবি লেখক এস কে স্বপন আনোয়ার। কাব্যপ্রেমী পাঠকের জন্য প্রকাশের সকাশে বইটি এক অসাধারণ উপহার দিলেন। বইটির পাণ্ডুলিপি প্রণয়নকালে কবির প্রতিটি কবিতার বৈশিষ্ট্য ও কাব্যবিনার ঝংকার মুগ্ধ করেছে আমায়। সব মিলে কবি অসাধারণ শৈল্পিক সমন্বয় ঘটিয়েছেন। বইটিতে যা দেখে আমি সত্যি অভিভূত। আমার দৃঢ় বিশ্বাস কাব্যপ্রেমীদের কাব্যরস আস্বাদনে কাব্যগ্রন্থটি ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। এরকম একটি বই পাঠকদের উপহার দিতে পেরে আমি নিজেও বেশ আনন্দিত। কাব্য সাহিত্য কবির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রকাশক, সচরাচর প্রকাশকরা অধিকাংশ কবির বইয়ের প্রচ্ছদে এরকমটা লিখে থাকেন, তবে এখানে প্রকাশক যেটা লিখেছেন আমি তার সাথে পুরোপুরি একমত, কারণ এই বইটিতে অনেকগুলো কবিতা আছে এবং যে কবিতাগুলো আমাদের শৈশব থেকে শুরু করে একবার বৃদ্ধ বৈশিষ্ট্য, সকল সময়ের সকল ধরনের সকল জায়গার, এই জন্য সকাশে প্রকাশে কাছে দূরের বাহিরে ভিতরে সর্বস্তরের কবিতা এখানে রয়েছে, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি। কবিতার এই বইটির মূল্য হচ্ছে 300 টাকা। বইটি রকমারি.com পাওয়া যাবে, দারাজ.com বইটি পাওয়া যাচ্ছে এবং বর্তমানে ঢাকা বইমেলায় বইটি রয়েছে নব্য প্রকাশনীর স্টলে। বইটি কবি উৎসর্গতে লিখেছেন যে কথাগুলো, এই কথাগুলো আমার খুব ভালো লাগে সবসময়, কারণ উৎসর্গটা এক একজন এক এক আঙ্গিকে লিখে থাকে। উৎসর্গ মূলত কৃতজ্ঞতাবোধ এবং কাউকে ভালোবেসে উৎসর্গটা করা হয়ে থাকে, সেই জন্য উৎসর্গটা আমি সবসময়, প্রত্যেকটা বই উৎসর্গটা আমি খুব ভালোভাবে পড়ি। তো এখানে তিনি লিখেছেন, আমার স্ত্রী নীলুফার রহমার স্বপ্না ও আমার 3 কন্যা আফিয়া আঞ্জুম ইল্লিন, রোশন আঞ্জুম নুরিন, শাহারিন আঞ্জুম সচি ও আমার প্রিয়তম দহিত্র অনুস্মিত ইজার আইহানকে এই কাব্যগ্রন্থখানি উৎসর্গ করিলাম। নিচে 2টা লাইন লিখেছেন চমৎকার, হৃদয়ের নিলয় অলিন্দে তোমাদের বসবাস, দুনয়নের মধ্যমণি নিঃশ্বাসের নির্যাস। তো চমৎকার বইটির জন্য এস কে স্বপন আনোয়ারের প্রতি আমরা ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনি উত্তরোত্তর সফলতা কামনা
আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং বইটি পাঠক নন্দিত হবে। ইতিমধ্যে অনেক পাঠকপ্রিয়তা পাচ্ছে, আরও পাঠকপ্রিয় হবে, নন্দিত হবে এবং ছড়িয়ে যাবে আপনার প্রকাশে সকাশে, সেই শুভকামনা সবসময়। এবং শেষ করছি তার আগে আরেকটি কবিতা আমরা আমার ইচ্ছা করছে পড়ার জন্য আরেকটি কবিতা পড়ি। অকাল পক্ষ। বর্তমান সময় অনেকেই খুব অকাল পক্ষ হয়েছে, ছোট ছোট বাচ্চারা টিকটক, রিল, ভিডিও বিভিন্ন কিছু করছে, যেটা দেখে মনে হয় যে আসলে এরা অকাল পেকে গেছে। অকাল পক্ষ 17 নম্বর পেজে একটি কবিতা, অকাল পক্ষ। এই পেজে দুটি কবিতা আছে, একটি কবিতার নাম কবিতা এবং আরেকটি কবিতা অকাল পক্ষ। আমি অকাল পক্ষটি পড়ি, তারপর কবিতা দিয়ে শেষ করব। বয়স তখনও হয়নি চুল পাকার, চুল দাড়ি সব পেকে শুভ্র একাকার। চুল আমার অকাল পক্ষ, আমি তো নই। কে চায় পরিণত বয়সের আগে দাদা হই। এখন আর ভাবি না এ নিয়ে, বয়স বেড়ে এখন গিয়েছে মানিয়ে। চমৎকার, এটা একটি রম্য কবিতা বা রম্য রচনা, রম্য ছড়া বলা যেতে পারে। সর্বশেষ যে কবিতাটি পড়ার মাধ্যমে আমরা আজকের এই বই আলোচনা শেষ করছি, সেটি হচ্ছে কবিতা। তো সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। শেষ করছি কবিতা নামক কবিতাটি পড়ে। বুঝি না আমি কবিতা ছড়া পদ্য, লিখে যাই শুধু মনে যা থাকে আবদ্ধ। মনের কথায় লিখে যাই শুধু, যখন যা চাহে এমন যা। মিলিয়ে কখনো দেখি না কি হলো ছড়া পদ্য না কবিতা। যাই হোক, তা যদি পাঠে থাকে সাবলীলতা, পাঠে আনে যদি মনোযোগিতা, কলকল নদীর স্বরের সাথে যায় মিশে, তা যদি হয় অর্থবোধক ভাব প্রকাশে, যদি কানে সুধা ঢালে, যদি শব্দ এগিয়ে যায় নৃত্যের তালে, অনেক শব্দের সমাহার অথবা গুটি কয়েক শব্দ, তবে ছড়া কবিতা পদ্য যাই বলো তাকে সে তো অনবদ্য।